গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকসহ রাজধানী ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। আজ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, চলতি বছরের মার্চ মাসে সায়দাবাদ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কর্মকর্তার উপর হামলা ও পায়ে গুলির সময় ব্যবহৃত অস্ত্র গ্রেফতারকৃত অটো সজল সরবরাহ করেছিল। সজলকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে দুটি অস্ত্র, লুণ্ঠিত ৫ রাউন্ড গুলি সহ ৭৭ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন ও হেরোইন সহ নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত সকলেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া অটো সজল একটি পরিবহনের শ্রমিক হিসেবে কাজ করত, এর আড়ালেই এই মাদক ও অস্ত্র কারবারি চালাতো। এদিকে আগামী ২৩শে জুন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে কোনো শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মার্চের ২ তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই ১৮ তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে ২টা পিস্তল, এই গুলি, মাদক, এইগুলো তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ১,১৪৮ জন। এ নিয়ে গত ৩ মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এদিকে চলতি বছরে বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে কয়েক হাজার শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ পর্যন্ত বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭ জনে পৌঁছেছে। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ৩৫ জনের মৃত্যু হয়েছে। এখানে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, ৫ বছরের নিচের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এবং টিকা না নেওয়ায় শিশুদের ঝুঁকি বেশি, তাই দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ বলছে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। আমার ছেলেরে ভর্তি করাইছি, মানে ওর ঠান্ডা কাশ ছিল, জ্বর ছিল, ভর্তি করাইছি। ভর্তি করানোর পর ওর হাম হয়েছে। বাচ্চার গায়ে দানা দানা লাল বিছিয়েছে, জ্বর হয়েছে, তো বলে হাসপাতাল ভর্তি হয়েছি, সেখান থেকে এখানে পাঠিয়ে দিছে। এই ছেলেকে হামরোগ ধরা পড়ছে, নিয়েছে ১ সপ্তাহ, কালকে আর কি ডাক্তার দিছে। মানে এখানে সাধারণত ভর্তি হয়েছি আমার বাচ্চার ঠান্ডা কাশ আর নিউমোনিয়ার কিছু আংশিক সমস্যা আছে, এই জন্য। তোমার গায়ে লাল ডোর দাগ ছিল, ওই ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে হাম হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদের জানাজা সম্পন্ন হয়েছে। আজ সকাল 10:30টায় অনুষ্ঠিত এই জানাজায় স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতাকর্মী ও গুণগ্রাহীরা অংশ নেন। জানাজা শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের ৫ বারের এই সংসদ সদস্য বৃহস্পতিবার রাতে ৮৭ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগামীকাল বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কুমিল্লা ১৪গ্রাম পৌরসভার নবগ্রামে যুব সমাজ, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ১৪গ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, ১৪গ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরাইজি, সাধারণ সম্পাদক বেলাল হোসেন সহ অন্যান্যরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল। ফুলছড়া চা বাগান মাঠে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
উৎসবে মণিপুরী, খাসিয়া, সাঁওতাল সহ ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও জীবনধারা ৮৫টি স্টলের মাধ্যমে প্রদর্শন ও বিপণন করবেন। বর্ষাকালে পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি এই বৈচিত্র্যময় সংস্কৃতি সংরক্ষণে চা শ্রমিক ও খাসি সম্প্রদায়ের জন্য একটি সাংস্কৃতিক একাডেমি স্থাপনের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। শুরু হারমোনি ফেস্টিভ্যাল আমাদের যত জাতি গোষ্ঠীর মিলন মেলা। আমরা চাই যে এই হারমোনি ফেস্টিভ্যালটা যেন প্রতি বছরই হয়। খুবই উৎসব মুখর একটি পরিবেশ। হ্যাঁ, গত বছরও অনেক জমকালো হয়েছিল, প্রচুর লোকজনের সমাগম হয়েছিল। এই বছরও সেরকম হবে আশা করছি। আমি এসে খুবই আনন্দিত। এটা হলো আমাদের হারমোনি ফেস্টিভ্যাল, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওদের তুলে ধরানো গত বছর হয়েছে, এবারও শ্রীমঙ্গল ফুলচড়া বাগান্তরে হয়েছে। আমরা চাই যেটা প্রতি বছরই হারমোনি ফেস্টিভ্যাল হোক। আমাদের শ্রীমঙ্গলে আমরা হারমোনি ফেস্টিভ্যাল উদযাপন করছি। এটা মূলত আমাদের ২৯ জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে পর্যটনের সামনে তুলে ধরার জন্যই এই প্রোগ্রাম। আমরা এটা এবার হারমোনি ফেস্টিভ্যাল আমরা বর্ষাকালে উদযাপন করতেছি, যাতে এই বর্ষাকালেও পর্যটকরা আমাদের এই এলাকায় তাদের আগমন ঘটে। এই জন্য আমরা একটু অন্যভাবে এইবারের ফেস্টিভ্যালটা করতেছি। শেরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল সহ বোরহানউদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর শহরের চাপাতলি এলাকায় জেবিন রাইস প্রসেসিং মিলের একটি গোডাউনের অভিযান চালানো হয়। অভিযানে ৩৩,১০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চালের আনুমানিক বাজার মূল্য ১৬,২১,৯০০ টাকা। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার মাহমুদুল হাসান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার করা চালগুলো সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতাভুক্ত। চালগুলো কিভাবে গোডাউনে মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ ২০২৬ বিষয়ক অংশীজনদের নিয়ে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন আয়োজিত বিরিশিরি কালচারাল একাডেমিতে ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনা এই ৩ জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ফিরোজ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মীর হোসেন, নেত্রকোনা জেলা প্রশাসক মুশফিকুর রহমান সহ অন্যান্যরা। আঞ্চলিক কর্মশালা শেষে সন্ধ্যায় আদিবাসী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাবলুর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব আফজাল হোসেন টিপু, জেলা যুব দলের সদস্য সচিব এমদাদুল হক, মাসুদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে গাজী ওয়াহিদুজ্জামান লাবলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ২,০০০ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও আলু সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সাভারে শুধুমাত্র সংযোগ সড়ক না থাকার কারণে নির্মাণ কাজ শেষ হওয়ার পরও অকেজু পড়ে আছে একটি ব্রিজ। ব্রিজটি সাভার নামাবাজার থেকে নয়ারহাট রাস্তার মল্লিকার টেকে অবস্থিত। নতুন ব্রিজের সংযোগ সড়ক না থাকার কারণে বাধ্য হয়ে পুরাতন ব্রিজ দিয়ে চলাচল করছেন এলাকার মানুষ, পথচারী ও যানবাহন চালকরা। পুরাতন ব্রিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ভেঙে রড বের হয়ে আছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবু জীবনের ঝুঁকি নিয়ে চলছে সবাই। নতুন ব্রিজটি দীর্ঘদিন ব্যবহার না করার ফলে বিভিন্ন অংশে মরিচা ধরতে শুরু করেছে। অতি দ্রুত নতুন ব্রিজের দুপাশে সংযোগ সড়ক নির্মাণ করে ব্রিজটি সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানান স্থানীয় মানুষ, পথচারী ও যানবাহন চালকরা। নাটোরের গুরুদাসপুর উপজেলায় এবছর আমের ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এর সঙ্গে বাজারে আমের দাম আশানুরূপ না থাকায় অনেক কৃষক ও বাগান মালিক ক্ষতির আশঙ্কা করছেন। স্থানীয় কৃষকরা জানায়, মৌসুমের শুরুতে আম গাছে মুকুলের পরিমাণ তুলনামূলক কম ছিল। এছাড়া বিরূপ আবহাওয়া ও বিভিন্ন প্রাকৃতিক কারণে আমের উৎপাদনও প্রত্যাশার তুলনায় কম হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকার আম বাগানের ফলন কম দেখা যাচ্ছে।
এদিকে বাজারে আমের সরবরাহ বাড়লেও দাম কম থাকায় উৎপাদন খরচ উঠানো নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে গুরুদাসপুর উপজেলায় প্রায় 280 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবছর মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3640 মেট্রিক টন, আর যার আনুমানিক বাজার মূল্য প্রায় 11 কোটি টাকা। উপজেলা কৃষি অফিসার KM রাফিউল ইসলাম জানান, কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। রংপুরে 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবি জানানো হয়েছে। আগামী 11 জুলাই বিভাগীয় সমাবেশ সফল করতে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। রংপুর জেলা ও মহানগর জামায়াত ইসলাম অফিসে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণের দেওয়া গণরায় বাস্তবায়ন রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ এবং দ্রব্যমূল্য কর্মসংস্থান সহ জনদুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, 11 জুলাইয়ের বিভাগীয় সমাবেশে উত্তরাঞ্চলের মানুষের ন্যায্য দাবি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ গণমঞ্চ হবে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিকতা গঠনে মায়েদের ভূমিকা শীর্ষক এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামে অবস্থিত SKMH উচ্চ বিদ্যালয়ে আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। SKMH উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক। এছাড়াও ছিলেন হাজারবাড়ি টিকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পিলন কুমার বাড়ৈ সহ অন্যান্যরা। উপজেলা নির্বাহী অফিসার সাগুপ্তা হক বলেন, মা হলেন শিশুর প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক। একটি শিক্ষিত ও সচেতন মাই পারেন একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে। বাজেটে চাল, ডাল, তেল ও চিনি সহ 60টি পণ্যের শুল্ক কমানোর ঘোষণা এলেও রাজধানীর বাজারে তার উল্টো চিত্র দেখা গেছে। মনিটরিংয়ের অভাবে প্রায় প্রতিটি পণ্যের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। সয়াবিন তেল প্রতি লিটার 210 টাকা, মিনিকেট চাল 85 টাকা ও নাজির শাইল 100 টাকায় বিক্রি হচ্ছে। তবে সবজিতে কিছুটা স্বস্তি রয়েছে। বেগুন, পেঁপে, পেঁয়াজ ও পটল মিলছে 40 থেকে 50 টাকায়। এদিকে ডিম 130 টাকা ডজন, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 170 টাকা, সোনালী 360 টাকা এবং গরু বিক্রি হচ্ছে 800 টাকা কেজিতে। অন্যদিকে রাজশাহীর বাজারেও সবজি ও মাছ মাংসের দাম স্থিতিশীল রয়েছে। তবে পাইকারির চেয়ে খুচরা বাজারে কেজিতে 20 থেকে 30 টাকা বেশি নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। বাজারে ক্রেতা কম থাকায় বেচা বিক্রি কমেছে। আলুর দাম কমে 20 টাকা এবং কাঁচামরিচ 40 টাকায় বিক্রি হয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 100 টাকা আগে বেগুন ছিল, এখন হয়ে গেছে 70 টাকা। তারপরে 300 টাকা ধনেপাতা ছিল, এখন হয়ে গেছে 130 টাকা। এমনি মোটামুটি বাজারের দাম কাঁচা বাজারের দাম কিছুটা স্বস্তি আছে বাজারের পর থেকে। আমরা যে ব্যবসা করি এখন আসলে ম্যাক্সিমাম ব্যবসায়ী আপনার ম্যান পাওয়ার রিলেটেড। যুদ্ধ বাদলে পারে আমাদের দেশের অবস্থা খুবই শোচনীয়। বাজারে বহুত কম দাম মাছ, এই বাজারে অন্য বাজারে টামগো বাজারে মানে কম। দেশের অন্তত 13টি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া অফিসের পূর্বাভাসে রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট সহ সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।